সঙ্গে নিয়ে। আজকের এই পর্বে তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত। আজকের পর্বে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। ভারতের মানচিত্রে লৌহ ইস্পাত শিল্পের যে চিহ্নিতকরণ যেগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে সেইগুলোই আজকের এই পর্বে দেখিয়ে দেব। কোন জায়গায় কোন লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলো তোমরা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই বুঝে যাবে এবং তোমার পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর খুব সহজেই তুমি করে আসতে পারবে। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কোন জায়গায় কোনটা ঠিক তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। চলো তাহলে আমরা একটু আর সময় নষ্ট না করে সরাসরি চিহ্নিতকরণটা দেখে নিই। তার জন্য প্রথমেই তোমাদেরকে ভারতের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের বলি এখানে আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। তো ভারতের লৌহ ইস্পাত শিল্পের বেশিরভাগটাই গড়ে উঠেছে মূলত পূর্ব ভারত এবং মধ্য ভারতে। সুতরাং সেইগুলো তুমি দেখতে পাবে পূর্ব ভারত এবং মধ্য ভারতের অংশেই। এবার পূর্ব এবং মধ্য ভারতের কোন অংশে কোনটা গড়ে উঠেছে সেটাই চিহ্নিতকরণটা কিভাবে করবে, তার নামকরণগুলো কি সেটাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে। সুতরাং ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও চিহ্নিতকরণটা। প্রথমেই তোমাদেরকে যেটা চিহ্নিতকরণ করে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কুলটি বার্নপুর লৌহ ইস্পাত কেন্দ্র। এটা অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এই যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমরা দেখতে পাচ্ছ কুলটি বার্নপুর, এটাকে আবার বলা হয়ে থাকে ইসকো অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই শিল্প কেন্দ্রের একটা অংশ রয়েছে কুলটিতে আর একটা অংশ রয়েছে বার্নপুরে। তাহলে টোটাল শিল্প কেন্দ্রটার নাম হচ্ছে কুলটি বার্নপুর শিল্প কেন্দ্র। পরবর্তী যে চিহ্নিতকরণটা এখন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পশ্চিমবঙ্গে দুর্গাপুরে এই যে শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটাকে আবার বলা হয় ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্লান্ট। আর এরপরে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমাদের এখন চিহ্নিত করে দেখাচ্ছি সেটা হচ্ছে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে। আর এই শিল্প কেন্দ্রটা জামশেদপুর টাটা স্টিল লিমিটেড নামে পরিচিত। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোকারো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বা বোকারো স্টিল প্লান্ট। এই যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা এটা ঝাড়খণ্ডের বোকারো জেলাতে অবস্থিত। এইবার দেখে নাও পরবর্তী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের চিহ্নিতকরণ। এখন যে চিহ্নিত যুক্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এটা কোথায় গড়ে উঠেছে? না ওড়িশায়। ওড়িশার সুন্দরগড় জেলায় এই রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে। পরবর্তী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র মানচিত্রে চিহ্নিতকরণ দেখানোর আগে তোমাদের বলি তোমরা যারা এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসেছো তোমাদের অবশ্যই এই চ্যানেলের সদস্য হয়ে যাওয়ার জন্য বলবো, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করতে হবে এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে এই কারণেই অল করতে হবে যাতে চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছতে পারে। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা যে চিহ্নিত স্থানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা এটা ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে অবস্থিত। আর এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা ভারত সরকারের উদ্যোগে অর্থাৎ সরকারি উদ্যোগে গঠিত একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটাকে বলা হয় ভিলাই স্টিল প্লান্ট। তোমাদের পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণে কিন্তু অনেক সময় এইভাবে উল্লেখ করেই দেওয়া থাকে ভারত সরকারের উদ্যোগে গঠিত একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে চিহ্নিত করতে হবে ভিলাই। সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কিন্তু সরকারি উদ্যোগে গঠিত নয়। আমি এই ভিডিওর শেষের দিকে জানিয়ে দেবো কোনগুলো সরকারি উদ্যোগে গঠিত কোনগুলো বেসরকারি উদ্যোগে গঠিত। তাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে ওই চিহ্নিতকরণগুলো তোমাকে ঠিকঠাক করার জন্য। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। অবশ্যই এটা বিশাখাপত্তনমেই অবস্থিত। অনেক সময় তোমাদের চিহ্নিতকরণে এসে থাকে ভারতের পূর্ব উপকূলের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে এটা দেখো একেবারে উপকূল ভাগের মধ্যেই রয়েছে। সুতরাং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে ওঠা এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা কিন্তু তখন তুমি অবশ্যই চিহ্নিতকরণ করবে।
এটা একটা রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা, আর এই শিল্প কেন্দ্রটার নাম হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, তোমাদের মানচিত্র সিরিজের অনেকগুলো পর্ব কিন্তু এর আগেই চ্যানেলে আগে থেকেই আপলোড হয়ে রয়েছে। তোমরা যারা দেখে নিয়েছো তারা তো খুবই ভালো করেছো, যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য বলি অবশ্যই সেই চিহ্নিতকরণগুলো দেখে নাও এবং বুঝে নাও, যাতে মানচিত্র চিহ্নিতকরণে তুমি অবশ্যই 10-এ 10 মার্কসটা পেতে পারো। যদি তোমার অসুবিধে হয় তারই জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো ভিডিওগুলো। তোমাদের ভূগোল বিষয়ে বেশি নম্বর তুলতে গেলে কিন্তু এই মানচিত্রের চিহ্নিতকরণ অংশটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই এটাকে একেবারেই অবহেলা নয়, গুরুত্ব দিয়েই কিন্তু তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে রীতিমতো। তাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে এবং সেই অনুযায়ী চিহ্নিতকরণ কিভাবে করা উচিত সেটা বুঝে নেবে। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যতগুলো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র চিহ্নিতকরণ করে দেখালাম তার বেশিরভাগটাই কিন্তু পূর্ব ভারত এবং মধ্য ভারত জুড়ে। এরপরে তোমাদের যে চিহ্নিতকরণটা দেখাবো সেটা বলা যায় দক্ষিণ ভারতেই অবস্থিত। দেখে নাও চিহ্নিতকরণটা। এখন তোমরা যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটা মূলত পরিচিত বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যের ভদ্রা নদীর তীরে ভদ্রাবতীতে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা অবস্থিত বলে এটাকে ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বলা হয়ে থাকে। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ব্যাস, তাহলে দেখে নিলে আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে আসা ভারতের যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো তোমাদের চিহ্নিত করে দেখে দিলাম। এখানে তোমাদের মূলত যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, সেক্ষেত্রে তুমি অবশ্যই চিহ্নিতকরণ করবে দুর্গাপুর। তারপরে তোমাকে বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র চিহ্নিতকরণ করতে বলতে পারে, বা ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র চিহ্নিতকরণ করতে বলতে পারে। আবার বলতে পারে ভারতের সরকারি উদ্যোগে গঠিত একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, সেক্ষেত্রে অবশ্যই ভিলাই করবে। তাছাড়া ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, সেটাও কিন্তু হবে ভিলাই। এখানে তোমাদের আরো একটু তথ্য দেওয়ার জন্য বলি, এই যতগুলো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম তোমাদের বললাম এদের মধ্যে স্বাধীনতার আগে গড়ে উঠেছে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো সেগুলো হচ্ছে কুলটিবান, জামশেদপুর আর ভদ্রাবতী। স্বাধীনতা পরবর্তী সময়ে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেটা হচ্ছে রৌরকেল্লা, সালেম, দুর্গাপুর, ভিলাই, বোকারো প্রভৃতি। আরো যে তথ্যটা তোমাদেরকে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে জার্মানির রুড়ের সঙ্গে তুলনা করলে ভারতের রুড় বলা হয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে। এটাও অনেক সময় চিহ্নিতকরণে আসে ভারতের রুড়, সেক্ষেত্রেও তোমাকে চিহ্নিতকরণ করতে হবে দুর্গাপুর। আর ভারতের বৃহত্তম সংকর ইস্পাত উৎপাদন যে কেন্দ্র সেটাও কিন্তু দুর্গাপুর। এই জায়গাটায় তোমাদের অনেক সময় গুলিয়ে যায় দুটো প্রশ্ন, আলাদা আলাদা প্রশ্ন। একটা হচ্ছে ভারতের বৃহত্তম সংকর ইস্পাত উৎপাদন কেন্দ্র, তার উত্তর হবে দুর্গাপুর। আর অন্য যে প্রশ্নটা মানে যার সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো সেটা হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত উৎপাদন কেন্দ্র, সেক্ষেত্রে অবশ্যই উত্তর হবে ভিলাই। দেখো কুলটি বার্নপুর যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটার কথা বলেছি এটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে। আবার সরকারি উদ্যোগে গঠিত বললাম ভিলাই, আর বেসরকারি উদ্যোগে গঠিত অথচ বৃহত্তম সেদিক থেকে হচ্ছে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটাকে কিনা বলা হচ্ছে TSL, টাটা স্টিল লিমিটেড। তাহলে দেখো আজকের এই পর্বে কিন্তু আমি নানান রকম ভাবে তোমাদের এই অংশ থেকে অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র পোর্শন থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সব রকমটাই আলোচনা করে দিলাম। আশা করি তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে কোন অংশটা পড়লে কোন জায়গাটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের জন্য। ভিডিওটা ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিয়ে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এইখানেই আজকের মতো শেষ করছি। আবার সিরিজের নতুন আরেকটা পর্বের সঙ্গে তোমাদের সামনে চলে আসছি। প্রত্যেকে সুস্থতা কামনা করে শেষ করলাম।